তোমরা কি জানো মাইক্রোবস বা অণুজীব বলতে কি বোঝায়? মাইক্রোবস বা অণুজীব বলতে তাদেরকে বোঝায় যাদেরকে আমরা মাইক্রোস্কোপে দেখি। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি জিনিসকে জেনারেলি আমরা দেখি মাইক্রোস্কোপে, কারণ তাদের সাইজ খুব ক্ষুদ্র। তাদেরকে বলা হয় অণুজীব। আজকে অণুজীব নিয়ে আমরা পড়বো। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। আজকের আমাদের পড়ার চ্যাপ্টার হলো মানব কল্যাণে অণুজীব। আমরা জানি যে অণুজীব বা মাইক্রোবস আমাদের ক্ষতি করে থাকে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করে, তবে কিছু কিছু ক্ষেত্রে অণুজীবকে আমরা আমাদের কল্যাণের জন্য ইউজ করতে পারি। কি কি ইউজ করতে পারি সেগুলো একটু পরে পড়বো। তার আগে বুঝতে হবে যে সমস্ত অণুজীবকে আমরা খাদ্যের প্রয়োগে বা কোনো শিল্পের প্রয়োগে ইউজ করে থাকি, এটাকে কিন্তু খুব প্রিকশন নিয়েই ইউজ করা হয়ে থাকে। কিছু কিছু জিনিস যেগুলো আমাদের জন্য খুব একটা ক্ষতিকর নয়, কিন্তু তারা অণুজীব, তাদেরকে আমরা গৃহস্থলীতেও ব্যবহার করে থাকি। আজকে আমরা পুরোটাই পড়বো যে আমরা গৃহস্থলীতে কিভাবে ইউজ করি, বা বড় বড় ল্যাবরেটরি বা কারখানাতে কিভাবে আমাদের নিজেদের সুবিধার জন্য বা আমাদের কাজে লাগার জন্য আমরা অণুজীবকে ইউজ করি। তাহলে চলো শুরু করা যাক মানব কল্যাণ অণুজীব। আবারও বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটা টু দ্য পয়েন্ট ডিটেলসে একদম ক্রাশ কোর্সের যেহেতু লেকচার, সেই জন্য আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি শেষ করা যায়। এবং এই ক্লাসটা কিন্তু তোমরা যদি খুব ভালোভাবে করো আর নোটসটা যদি খুব ভালোভাবে পড়ো, তোমাদের কিন্তু একটা প্রশ্ন এবিটিএ থেকে আটকাবে না। তোমরা দেখবে যে এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমাদের সমস্ত কিছু সলভ হয়ে গেছে। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক 2024-এও আশা করা যায় এখান থেকে কিন্তু 100% কমন আসবে মানব কল্যাণ অণুজীব। সুতরাং চলো দেরি না করে শুরু। আমরা এবার চ্যাপ্টারটা শুরু করি। চ্যাপ্টার প্রথমেই দেখো হেডিং করা আছে দুটো, একটা হলো খাদ্য সামগ্রী উৎপাদনে অণুজীবের কি ভূমিকা, আর একটা শিল্প উৎপাদনে অণুজীবের কি ভূমিকা। আমরা খাদ্য সামগ্রী বিভিন্ন জিনিস যে খাবার খাই এই সমস্ত তৈরি করতেও কিন্তু অণুজীবকে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোই আমরা পড়ব। আর শিল্প উৎপাদনেও কিন্তু আমরা অণুজীবের ব্যাপকভাবে ব্যবহার করে থাকি, সেগুলোই আমরা পড়ছি। তোমরা জানো তোমাদের পরিচিত একটা খাবার, সেটা হলো পনির। এই পনির উৎপাদনে ইউজ করা হয়ে থাকে স্ট্রেপ্টোককাস ল্যাকটিস এবং ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস অ্যাসিডোব্যাক্টর অ্যাসিডি। এই তিনটে নামের মধ্যে তোমরা কিন্তু তিনটে নামই মুখস্থ রেখো, কারণ এখান থেকে যেহেতু একটা এমসিকিউ দেয়, সুতরাং এর মধ্যে কোনো একটা তুলে দিলে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোনটা অ্যান্সার হওয়া উচিত। সেই জন্য তিনটেই মুখস্থ করে নিও। এর মধ্যে একটা নাম আছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। এটার নাম তোমরা কম বেশি জানো, কারণ আমরা জানি দুধ থেকে যে দই তৈরি হয় এর ক্ষেত্রে প্রধান যে ব্যাকটেরিয়া কাজ করে তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি। সুতরাং দই তৈরিতে কে কাজ করে? ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। এবার ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস যে গ্রুপের ব্যাকটেরিয়া তার নাম হলো ল্যাব, LAB। এরা প্রধানত ল্যাকটিক অ্যাসিড তৈরি করে থাকে। ল্যাব হচ্ছে একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া, তার একটা উদাহরণ হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি। সুতরাং তোমরা কিন্তু এই ভুলটা করো না যে দুধ থেকে দই তৈরিতে ল্যাব ইউজ করা হয়। ল্যাবের কোন ব্যাকটেরিয়া ইউজ করা হয় বেশিরভাগ সেটা লিখো, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি। এরকমই একটা আছে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, এটাও ইউজ করা হয়ে থাকে। এরপর আমরা পড়বো রুটি উৎপাদনে কি ইউজ করা হয়ে থাকে। তোমরা জানো রুটি বা বিস্কিট বেকারিতে তৈরি হয়। এবার ওই বেকারিতে যে জিনিসটা ইউজ করে রুটি তৈরি করা হয় তাকে বলা হয় বেকারিজ ইস্ট। একটা জেনারেলি ইস্ট ইউজ করা হয়ে থাকে, সেই ইস্টটার নাম তোমরা অনেকেই বহুদিন থেকে শুনে এসছো, তার নাম হলো স্যাকারোমাইসিস সেরিভিসি। সুতরাং রুটি উৎপাদনে কী করা হয়ে থাকে? স্যাকারোমাইসিস সেরিভিসি। এবং এটি বেকারিতে যেহেতু ইউজ করা হয় সেই জন্য একে বলা হয় বেকারস ইস্ট। তার সঙ্গে এটি মদ্য উৎপাদনেও ইউজ করা হয় স্যাকারোমাইসিস সেই জন্য সেরিভিসি, সেই জন্য একে ব্রিওয়ার্স ইস্টও বলা হয়ে থাকে। জেনারেলি মদ্যর জন্য ব্রিওয়ার্স শব্দটা ইউজ হয়, সেই জন্য ব্রিওয়ার্স ইস্টও কিন্তু ইউজ হয়। তার নিচে আছে কাসুন্দি তৈরি এবং ইডলি। কাসুন্দি তোমরা হয়তো খেয়েছো, দেখেছো যে সর্ষের তৈরি একটা পেস্ট। আর ইডলি সাউথ ইন্ডিয়ান একটা বেশ ভালো খাবার। এই দুটোতে কিন্তু ব্যাকটেরিয়ার ভূমিকা আছে, দুটোতে একই ব্যাকটেরিয়া কাজ করে। তোমরা কিন্তু দুটো ব্যাকটেরিয়ার নাম এখান থেকে পড়ে নিও। তারপর অ্যালকোহল থেকে ভিনিগার তৈরিতে ইউজ হয়ে থাকে অ্যাসিডোব্যাক্টর অ্যাসিডি। এই পয়েন্টটা আমি এবিটিএতে দেখেছি, সেই জন্য এখানে অ্যাড করলাম যে অ্যালকোহল থেকে ভিনিগার তৈরি থেকে সাহায্য করে অ্যাসিডোব্যাক্টর অ্যাসিডি। এগুলো খাদ্য সামগ্রী উৎপাদনে কোন অণুজীব ইউজ হয় তার নামগুলো লেখা আছে। এটা তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এবং একদম ভালোভাবে মুখস্থ করো। যদি 3 নম্বরে আসে যে খাদ্য সামগ্রী উৎপাদনে অণুজীবের ভূমিকা লেখো, তোমরা এই পয়েন্টগুলো কিন্তু একটু বড় করে এনলার্জ করে লিখলে কিন্তু 3-এ 3 পাবে। তার পাশের যে পয়েন্টটা আছে শিল্প উৎপাদনে অণুজীব, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 3 নম্বরে দিতে পারে বা এখান থেকে তো এমসিকিউ আসতেই পারে। সুতরাং প্রথম যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হলো ট্যানিং বা চর্মশিল্প, অর্থাৎ বিভিন্ন পশুর যে চামড়া নিয়ে কাজ হয়ে থাকে। আমরা জানি চামড়া থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, জুতো, জ্যাকেট, বেল্ট, বিভিন্ন জিনিস তৈরি হয়। তো তার একটা চামড়ার পরিশুদ্ধকরণে একটা স্টেপের নাম হলো ট্যানিং। সেই ট্যানিংয়েতে কিন্তু ব্যাকটেরিয়া বা অণুজীব ইউজ করা হয়ে থাকে, তার নাম হলো ব্যাসিলাস
সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস ইউজ করা হয়ে থাকে ট্যানিং বা চর্মশিল্প। তোমরা এবিটিও বহুবার দেখতে পাবে এবং বহু কোশ্চেন সলভ করার সময় তোমরা দেখতে পাবে। তারপর হলো মদ্যশিল্প, যেটা অতি পরিচিত একটা জিনিস মদ্য। তার বিভিন্ন ভাগ আছে। প্রথম ভাগ দেখো বিয়ার এবং মদ। এই দুটি তৈরি করতে জেনারেলি আমরা ইউজ করে থাকি সার্সিনা ভেন্টিকিউলি, এবং তার নিচে লেখা আছে রাম এবং উইস্কি। এই দুটোতে তৈরি করতে ইউজ করে আমরা জাইমোমোনাস মোবিলিস। সুতরাং এই দুটো নাম কিন্তু তোমরা পার্টিকুলারলি ভালোভাবে মুখস্থ করো। তারপর লেখা আছে ওষুধ উৎপাদন। ওষুধ উৎপাদন নিয়ে একটু ডিটেলসে আমরা পড়ব। আমরা জানি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের কথা। অ্যান্টিবায়োটিক কি? জেনারেলি অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মানে বিরুদ্ধে, বায়োটিক মানে হলো জীব, অর্থাৎ জীবের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক। কিন্তু মনে রাখবে অ্যান্টিবায়োটিকের এই যে নামটা, এটা কিন্তু মানুষের জীবের বিরুদ্ধে নয়, এটা প্রোজীব, অর্থাৎ মানুষকে সুস্থ রাখার জন্য। আমরা মাঝে মাঝে ভাবি অ্যান্টিবায়োটিক নামটা হয়তো ব্যাকটেরিয়া থেকে এসছে, না তাই নয়, এটা কিন্তু এসছে জীব থেকে, অর্থাৎ জীবের বিরুদ্ধে। কিন্তু এটা জীবের বিরুদ্ধে নয়, এটা জীবের উপকারের জন্য ইউজ করা হয়ে থাকে অ্যান্টিবায়োটিক। এবং এটা কার বিরুদ্ধে কাজ করে? অ্যান্টিব্যাকটেরিয়াল, অর্থাৎ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। এবার এই অ্যান্টিবায়োটিক দু প্রকারে হয়, একটি হলো ন্যারো স্পেকট্রাম, একটি হলো ব্রড স্পেকট্রাম। আমরা মানে ন্যারো মানে জানি, ন্যারো মানে হলো সরু, আর ব্রড মানে হলো চওড়া। সুতরাং যে সমস্ত অ্যান্টিবায়োটিক একটা ছোট্ট রেঞ্জে কাজ করে, কিছু কিছু নির্বাচিত ব্যাকটেরিয়াকেই শুধুমাত্র মারতে সক্ষম, তাদেরকে বলা হয় ন্যারো অ্যান্টিবায়োটিক্স। আর যারা একটু ব্রড ক্যাটাগরিতে ব্যাকটেরিয়া দিকে মারতে সক্ষম, অর্থাৎ 10টা-15টা ক্যাটাগরির ব্যাকটেরিয়াকে মারতে পারবে, তাদেরকে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। এখানে সংজ্ঞাটা লেখা আছে, তোমরা পজ করে এটা পড়তে পারো, আমি আর বললাম না। উদাহরণগুলো পড়তে পারো। ন্যারো স্পেকট্রামের উদাহরণ হলো স্টেপ্টোমাইসিন এবং এরিথ্রোমাইসিন, এবং ব্রড স্পেকট্রাম হলো নিওমাইসিন এবং টেট্রাসাইক্লিন। এখন এখান থেকে কিন্তু তোমাদেরকে যেতে পারে যে ওষুধ তৈরিতে কোন ধরনের অণুজীব ইউজ করা হয়, সেটাই আমি এখানে পাশে ছকে লিখেছি। অ্যান্টিবায়োটিকের নাম হলো স্টেপ্টোমাইসিন, তৈরি করতে সাহায্য করে স্টেপ্টোমাইসিন গ্রিসিয়াস। তার সঙ্গে আছে এরিথ্রোমাইসিন, সাহায্য করে স্টেপ্টোমাইসিন এরিথ্রিয়াস। সুতরাং এই দুটো নাম কিন্তু তোমরা ভালোভাবে একটু মুখস্থ করে নিও। তারপরে আছে ভ্যাকসিন। ভ্যাকসিন জিনিসটা যদিও স্বাস্থ্য রোগ চ্যাপ্টারে খুব ভালো করে ডিসকাশন করার জিনিস, তাও আমি এখানে একটু সংক্ষেপে বলে দিই। ভ্যাকসিন কি না, ধরো তোমার কোনো একটা রোগ হয়েছে, সেটা ভাইরাস ঘটিত হতে পারে। এবার সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি না, ওই রোগটা আমাদের মধ্যে যদি ঢুকে যায় তাহলে তো আলাদা ব্যাপার, আর যদি না ঢুকে তার জন্য আমরা আমাদের শরীরের মধ্যে একটা অনাক্রমতা তৈরি করতে পারি। এখন অনাক্রমতা কি, সেটা আমি স্বাস্থ্য রোগ চ্যাপ্টারতেই ভালোভাবে ডিসকাশন করে এখানে একটা মোটামুটি বলে দিই যে আমার শরীরের সৈন্য, যারা আমার শরীরের বাইরে থেকে আসা কোনো জিনিসকে প্রতিহত করে বা আমার শরীরকে রক্ষা করে, তাকেই বলবো অনাক্রমতা। অর্থাৎ আমার বডির সৈন্য হচ্ছে অনাক্রমতা, আমার বডি ডিফেন্স মেকানিজম। এই অনাক্রমতা তৈরি থাকলে আমার বডিতে কোনো জিনিস ক্ষতিকারক যেটা খুব সহজে ঢুকতে পারে না, তাকে এদের সঙ্গে লড়ে তারপরে ঢুকতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ভ্যাকসিন দিলে কি হয়, আমার বডির অনাক্রমতা তৈরি হয়, এবং অনাক্রমতা তৈরি হলে যেই ভাইরাসটার বা যেই রোগের জন্য আমি ভ্যাকসিনটা নিয়েছি, সেই রোগটা আমার হওয়ার কিন্তু সম্ভাবনা নাই। যেমন আমরা কিছুদিন আগে দেখছিলাম কোভিডের কথা, আমরা বিভিন্ন জন কোভিডের বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিয়েছি। কেন নিয়েছি? আমাদের কিন্তু কোভিড হয়নি, আমরা এই জন্য ভ্যাকসিনটা নিয়েছি যাতে আমাদের কোভিড না হয়, বা কোভিড যখন আমাদের কাছে আসবে তখন যেন ওটা প্রতিহত হয়। সুতরাং ভ্যাকসিনের সংজ্ঞাটা দেখো, ভ্যাকসিন হলো নিষ্ক্রিয় অণুজীব, জেনারেলি জীবটাকে নিষ্ক্রিয় করে দিই, যার কিন্তু শরীরের মধ্যে গিয়ে রোগ তৈরি করার ক্ষমতা থাকবে না, কিন্তু শরীরের মধ্যে গিয়ে অনাক্রমতা বা অ্যান্টিবডি কিন্তু তৈরি করতে পারবে। ফলে অর্জিত অনাক্রমতার ফলে দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, তাকে বলা হয় থাকে ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন যেই পদ্ধতিতে শরীরের মধ্যে পুশ করা হয়, কথার জন্য বলছি, আমরা যখন কোভিডের ভ্যাকসিন নিয়েছি বা যে কোনো ধরনের ভ্যাকসিন নিয়েছি, দেখতে পাই আমরা ইঞ্জেকশন করে জেনারেলি দেওয়া হয়ে থাকে। তো এই যে ইঞ্জেকশনটা দিচ্ছে, এই ইঞ্জেকশনটা যেই পদ্ধতির মাধ্যমে দেওয়া হলো তার নামই হলো ভ্যাকসিনেশন। সুতরাং ভ্যাকসিনেশন কি? ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি, সহজ জিনিস একদম। যেই পদ্ধতিতে অনাক্রমতা অর্জনের জন্য ভ্যাকসিন প্রয়োগ করা হয় তাকেই বলে ভ্যাকসিনেশন। বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন আমরা দেখেছি। কলেরার জন্য ভিব্রিও কলেরির ভ্যাকসিন দিয়ে থাকি, যক্ষার জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ভ্যাকসিন দিয়ে থাকি। ওকে, তারপর হলো টক্সয়েড। টক্সয়েড আর কিছুই নয়, ব্যাকটেরিয়ার যে ক্ষতিকারক জিনিসটা আমাদের শরীরে গিয়ে ক্ষতি সাধন করে, সেটাকে যদি আমরা কোনোভাবে বের করে নিই ব্যাকটেরিয়ার মধ্যে থেকে, তখন সেই জিনিসটাকে বলবো টক্সয়েড। কি লেখা আছে, যখন ব্যাকটেরিয়ার টক্সিনকে তাপ প্রয়োগ বা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে নিষ্ক্রিয় করা হয়, কিন্তু অ্যান্টিজেনিক ধর্ম থাকায় দেহে অ্যান্টিবডি উৎপন্ন করে, তখন তাকে বলা হয় থাকে টক্সয়েড। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে ক্ষতিকারক জিনিস তাকে বলা হয় টক্সিন, এটাকে আমরা বাইরে বের করে নিই, নিয়ে তাকে রাসায়নিকভাবে কী করি, নিষ্ক্রিয় করে দিই, এবং সেটা কোনো মানুষের দেহে বা কোথায় প্রবেশ করিয়ে থাকি। টক্সয়েডের বিভিন্ন উদাহরণ তোমরা পড়েছো, টিটেনাস টক্সয়েড। তো ডিপথেরিয়ার ক্ষেত্রে টক্সয়েড ইউজ করা হয়, বোটুলিজম রোগের ক্ষেত্রেও কিন্তু টক্সয়েড ইউজ করা হয়ে থাকে।
এরপর আছে উদাহরণ কিছু উৎসেচকের। উৎসেচকের উদাহরণ হলো ইনভার্টেজ এবং প্রোটিয়েজ। কোন ধরনের ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় দেখতেই পাচ্ছ, ইনভার্টেজ তৈরি হয় স্যাক্রামাইসিস সেরিভিসি এবং প্রোটিয়েজ তৈরি হয় ব্যাসিলাস সাবটিলিস থেকে। কিছুক্ষণ আগে ব্যাসিলাস সাবটিলিসে আর একটা কাজ করেছি, ট্যানিংয়ে ইউজ হয়ে থাকে, এটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ রেখো। তারপর আছে ডিটারজেন্ট তৈরি। এই পয়েন্টগুলো এনসিআরটিতে আছে, সেই কারণে আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তার সঙ্গে বাংলা বইতে তো আছেই। ডিটারজেন্ট তৈরি অর্থাৎ বিভিন্ন ধরনের যে আমরা সার্ফ ইউজ করে থাকি জামা কাপড় পরিষ্কার করার জন্য, সেগুলোতেও কিন্তু বিভিন্ন অণুজীবের ভূমিকা আছে, যেমন সিউডোমোনাস, স্ট্রেপ্টোমাইসিন। এই সমস্ত অণুজীবগুলো আমাদের ডিটারজেন্টের তৈরিতে সাহায্য করে। এরপর আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং তোমাদের জন্য বহুজনের ডাউটের টপিক সেটা পড়বো, সেটা হলো সুয়েজ ট্রিটমেন্ট। এই সুয়েজ ট্রিটমেন্টকেই আমরা বলে থাকি নর্দমার জল বিশুদ্ধিকরণ। ওকে, এই যে ছকের মাধ্যমে আমি এটা দেখিয়েছি, এটা তোমাদের ভালোভাবে বুঝে নিলে কিন্তু এখান থেকে 3 নম্বর বা 5 নম্বর যেই ধরনের কোশ্চেনেতেই আসুক না কেন তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে জিনিসটা করা। সুতরাং বুঝে নিই যে সুয়েজ কি। প্রথমে সুয়েজ কি দেখার জন্য আমাকে জানতে হবে যে সুয়েজ হলো নোংরা জল। সুয়েজ কি? নোংরা জল। আমাদের গৃহস্থলীর হতে পারে, কারখানা হতে পারে, যেখানকার খুশ নোংরা জল যেটা আমাদের ব্যবহারের জন্য যোগ্য নয় তাকেই আমরা বলবো সুয়েজ। এখন এই সুয়েজের উপাদান কি জন্য ওই জলটা নোংরা? কারণ ওর মধ্যে কিছু জিনিস মিশে যায় যেটা আমাদের জলটা ইউজ করার মতো আর রাখে না, এবং এই যে জিনিসটা মিশে যায় এটার পার্সেন্টেজ কিন্তু খুব কম। 0.1% জিনিস শুধুমাত্র ওর মধ্যে মিশে যাওয়ার ফলে পুরো জলটা কিন্তু নোংরা হয়ে যায়। বাকি ওই জলটা কিন্তু থাকে 99.1%। এর মধ্যে নোংরা জিনিস মিশে যায় মাত্র 0.1%-এর মতো, বোঝা গেছে, বা 1%-এর মতো। তো এই 1%-এর জন্য জলটা নোংরা হয়ে যায়। এবার কোন কোন জিনিস মিশে গেলে জলটা নোংরা হয়ে যায় আমরা দেখে নিই। 1 নম্বর, কাদা, বালি, মলমূত্র, কাগজ, বিভিন্ন অণুজীব ইত্যাদি সুয়েজের জলকে দূষিত করে দেয় এবং সেটাকে সুয়েজে পরিণত করে। সুয়েজ মানে তাহলে কি বুঝবো? দূষিত জল। ওকে, এবার এর মধ্যে কী কী অণুজীব থাকতে পারে? ভিব্রিও কলেরি থাকতে পারে, সালমোনা টাইপি থাকতে পারে, সিগেলা থাকতে পারে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, অ্যান্টামি হিস্টোলাইটিকা থাকতে পারে। এই যে ব্যাকটেরিয়াগুলোর নাম লেখা আছে এগুলো তোমরা স্বাস্থ্যরোগ চ্যাপ্টায় যখন পড়বে জলবাহিত বিভিন্ন রোগ, তখন কিন্তু এই উদাহরণগুলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওখানে কিন্তু দেখবো এই রোগগুলোরই নাম যেগুলো সুয়েজের মধ্যে থাকে। অর্থাৎ সুয়েজ ওয়াটার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কী হতে পারে? বিভিন্ন জলবাহিত রোগ। এবার আমরা তো নিশ্চয়ই চাই না যে আমরা নোংরা জল ইউজ করি, যেমন গঙ্গা নদীর জলকে সুয়েজ ট্রিটমেন্ট করে কলকাতার মানুষরা পান করে। তো সুয়েজ ট্রিটমেন্টটা কি? ওই যে নোংরা জলটা নদীর, তাকে আমি পুরো পরিশুদ্ধ করব বিভিন্ন স্টেপ বাই স্টেপ এবং মানুষের ব্যবহারের যোগ্য করে তুলব, তাকেই বলা হয় সুয়েজ ট্রিটমেন্ট। আগেকার দিনে বা প্রথম যখন করেছিলেন 1956 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এম হলফ এল অ্যাড, তিনি 4টি ট্যাঙ্ক ব্যবহার করে করেছিলেন। একটি হলো ডেট্রাইটাস ট্যাঙ্ক, একটি হলো স্ক্রিমিং ট্যাঙ্ক, একটি হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক, একটি হলো অক্সিডেশন ট্যাঙ্ক। কিন্তু বর্তমানে আধুনিক যুগে আমরা 3টি পর্যায়ে করে থাকি। আজকে আমি ডিসকাশনে সেই জিনিসটাই বলবো। সুয়েজ ট্রিটমেন্ট। সুয়েজ ট্রিটমেন্ট আমরা 3টে স্টেপ ইউজ করি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারি স্টেপ, সেকেন্ডারি স্টেপ, টার্সিয়ারি স্টেপ। এটাকে বাংলায় কি বলবো? প্রাইমারি মানে হলো প্রাথমিক, সেকেন্ডারি মানে হলো গৌণ, টার্সিয়ারি মানে হলো প্রগৌণ। এই 3টে স্টেপের মধ্যে আমরা নোংরা জলকে পুরোপুরি খাদ্য জল পানের যোগ্য করে তুলতে পারি কিন্তু সুয়েজ ট্রিটমেন্টের মাধ্যমে, যাকে বলা হয় তাকে নর্দমা জল পশু। এবার এই প্রাইমারি যেটা, এটা হয়ে থাকে মেকানিক্যাল, যেটা সেকেন্ডারি এটা হয়ে থাকে বায়োলজিক্যাল, এবং যেটা টার্সিয়ারি ওটা হয়ে থাকে কেমিক্যাল। তাহলে প্রত্যেকটা স্টেপ কার সঙ্গে রিলেটেড এটা যদি একবার মুখস্থ করতে পারো, তোমার পরে যেটা আমি বোঝাচ্ছি এটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। প্রাথমিক যে জল শুদ্ধিকরণ এটা করা হয়ে থাকে মেকানিক্যাল পদ্ধতি। ধরো কথার জন্য বলছি, আমি একটা এরকম কোন একটা বালতির মতো জিনিস নিয়েছি, তার মধ্যে নোংরা জলটা আমি ঢুকিয়ে দিয়েছি, যত নোংরা আছে সব ঢুকিয়েছি। বালতির নিচেটা আমি ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। এর ফলে কি দেখতে পাবো? যে মোটা যে বিভিন্ন পাথর, প্লাস্টিক, যদি কিছু কাগজ থাকে বড় সাইজের, সেগুলো এই বালতিতে আটকে যাবে এবং নোংরা জলটা যেটা ছোট ছোট কণা দ্বারা ভর্তি সেটা নিচের একটা ট্যাঙ্কে চলে আসবে। তো সেই জিনিসটা এখানে করা হয়েছে। এই যে ব্লু কালার দিয়ে আঁকা আছে এটা হলো জল, এবং এই সবুজ কালার যেগুলো এগুলো হচ্ছে প্লাস্টিক, কাগজ বা বিভিন্ন জিনিসপত্র। এই লাল কালারের যেটা আমি ইন্ডিকেট করেছি এখানে, এই লাল কালারগুলো হলো ওই ট্যাঙ্কের নিচে ছোট ছোট ছিদ্র, যার মাধ্যমে জলটা নিচে বেরিয়ে যাবে। এই যে জলটা বেরিয়ে গেছে নিচে এবং এখানে জমা হবে, অন্য একটি পাত্রে জমা হবে। যে পাত্রে জমা হয় তার নাম হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন মানে কি? থিতিয়ে পড়া। সেডিমেন্টেশন মানে থিতিয়ে পড়া। এমন একটা ট্যাঙ্কে আমি ওই জলটাকে রাখবো যেখানে ছোট ছোট নুড়ি, কাকড়, পাথর যেগুলো প্রথম ট্যাঙ্ক থেকে পরিশ্রুতিকরণের সময় নিচে চলে এসছে জলের সঙ্গে, সেগুলো অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে নিচে থিতিয়ে পড়বে। সুতরাং এই ট্যাঙ্কটার নিচে দেখো সবুজ কালে আমি গোল গোল কিছু জিনিস এঁকেছি। এখানে কি থিতিয়ে পড়েছে? নুড়ি, কাকড়, পাথর ইত্যাদি জিনিস এই ট্যাঙ্কের নিচে কিন্তু ছড়িয়ে পড়বে। এর ফলে উপরে কি থাকবে? ভেসে থাকা জল, যেটা নোংরা কিন্তু থাকবে, ভেসে থাকা জল থাকবে। তারপরে
আমরা আর একটা ট্যাঙ্ক ইউজ করব। এই ট্যাঙ্কের মধ্যে এই যে লিকুইডটা ছিল এটাকে এখানে নিয়ে চলে আসবো বা ফ্লুইডটাকে নিয়ে চলে আসবো। এই ট্যাঙ্কটাকে বলা হয় প্রাইমারি সেটলিং ট্যাঙ্ক। অর্থাৎ এখানে আমরা বিশেষ কিছু জিনিসকে দিয়ে সেটেল করার চেষ্টা করি, যে জিনিসগুলো কাদা বা অন্য কিছু জিনিস যেগুলো জলের সঙ্গে মিশেছিল ধীরে ধীরে সেগুলো এবার জমা হবে। তাহলে প্রথমে কি বাছাই করে বাদ দেওয়া হয়েছে প্লাস্টিক, কাগজ, বড় জিনিসপত্র যেগুলো জলের সঙ্গে মিশেছিল। তারপর কি বাদ দেওয়া হয়েছে বা কি থিতিয়ে পড়েছে না যেগুলো ভারী জিনিস, যেমন পাথর, নুড়ি, কাঁকড় ইত্যাদি জিনিস। এবার জলের সঙ্গে তো কাদা টাদা এগুলো তো মিশে থাকে, মাটির হালকা কণা, সেগুলোকে আমি পরের ট্যাঙ্কে নিয়ে এসে সেটলিং করার জন্য দেবো। অর্থাৎ সেটাও কিন্তু ধীরে 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 সময়ে থিতিয়ে পড়বে। তাকে বলা হয়ে থাকে প্রাইমারি সেটলিং ট্যাঙ্ক। এবার নিচে যে জিনিসটা থিতিয়ে পড়ছে একে বলা হয়ে থাকে প্রাইমারি স্ল্যাজ। এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখো বহু কোশ্চেনে দেখতে পেয়েছো প্রাইমারি স্ল্যাজ কাকে বলা হয়। তো এটাই যান্ত্রিক পদ্ধতির যে লাস্ট স্টেপে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ নিচে থিতিয়ে পড়ে, তাকে বলা হয়ে থাকে প্রাইমারি স্ল্যাজ। এটা সংজ্ঞা ভালোভাবে একটু পরে পড়াচ্ছি। তাহলে দেখতে পেলে নিচেতে কিছু জিনিস থিতিয়ে পড়েছে, উপরে এবার পরিষ্কার জলটি আছে। এই পরিষ্কার জলটাকে বলা হয়ে থাকে প্রাইমারি ইফ্লুয়েন্ট, অর্থাৎ ভেসে থাকা জল। প্রাইমারি ইফ্লুয়েন্ট মানে কি? ভেসে থাকা জল। এবার আমরা যাব সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের নাম কি ছিল মনে করো? সেকেন্ডারি স্টেপ এর নাম ছিল বায়োলজিক্যাল। মনে আছে? বায়োলজিক্যাল মানে এখানে অণুজীব আমরা ইউজ করব। তাহলে প্রথম স্টেপে কিন্তু কোনো রকম কোনো অণুজীব ইউজ করছি না, ইউজ করবো এই সেকেন্ড স্টেপে। বায়োলজিক্যাল মানে এখানে কিছু লিভিং মেটেরিয়াল ইউজ করব, যেগুলো হলো মাইক্রোবস। বোঝা গেছে? এই ট্যাঙ্কের মধ্যে আমি এই প্রাইমারি ফ্লুইড অর্থাৎ প্রথমে ফ্লুইডটাকে নিয়ে এসে রাখলাম। রাখার পর এখানে বিশেষ পদ্ধতি কিছু ইউজ করা হয়ে থাকে। এখানে আমাকে ধার থেকে অক্সিজেন দিতে হয় এবং একটা ফ্যান চালাতে হয়, যার ফলে ফ্লুইডটার মধ্যে একটা ফ্যানের মাধ্যমে অক্সিজেন জলের একদম ভিতরে কোনায় কোনায় যেন জলের ভিতরে কোনায় কোনায় যেন অক্সিজেন চলে যায়। এবার প্রশ্ন হবে যে অক্সিজেনটার কি প্রয়োজন? অক্সিজেনটা প্রয়োজন কারণ এই জলের মধ্যে আমরা ছেড়ে দিই বিশেষ কিছু বায়ুজীবী ব্যাকটেরিয়া। কী ধরনের ছেড়ে দিই? বায়ুজীবী ব্যাকটেরিয়া। বায়ুজীবী ব্যাকটেরিয়া মানে কি বুঝতেই পারছি, বায়ুজীবী অর্থাৎ বায়ু লাগে যাদের বাঁচার জন্য, অর্থাৎ যাদের অক্সিজেন লাগে, সেই জন্য আমরা অক্সিজেন দিয়েছি। এবার বায়ুজীবী ব্যাকটেরিয়াগুলো কি করবে না, বায়ুজীবী ব্যাকটেরিয়াগুলো ওই জলের মধ্যে থেকে বিভিন্ন ধরনের যে বজ্র জৈবিক পদার্থ আছে, অর্গানিক ম্যাটার, তাদেরকে বিয়োজিত করতে থাকবে। বিয়োজিত করতে 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 জলটাকে পরিশুদ্ধ করতে থাকবে এবং প্রায় 40% মতো তারা জলটাকে বিশুদ্ধ করে দেয়। বিশুদ্ধ করার পর আমরা যখন দেখতে পাই যে মোটামুটি বায়ুজীবীরা আর কাজ পাচ্ছে না, তখন আমরা তাকে নিচে পাঠাই। এই যে অর্গানিক ম্যাটারকে মাইক্রোবসটা খেয়ে নিল, জলটা শুদ্ধ হলো, এটাকে আমরা কী দ্বারা পরিমাপ করে থাকি? বিওডি। এই শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছো। এর নাম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া 1 লিটার জলের মধ্যে কতটা অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করার জন্য অক্সিজেন নিচ্ছে, তাকেই বলা হয় বিওডি। এটা আমরা পরিবেশগত বিষয় চ্যাপ্টারতে খুব ভালোভাবে পড়ব। তারপরে এই যে জলটা হলো, এই জলটাকে তার নিচে পাঠিয়ে দিলাম, তার নিচের একটা ট্যাঙ্কে পাঠালাম। সেখানে দেখা যাবে ব্যাকটেরিয়াগুলো যখন বিয়োজন করার কাজ শেষ হয়ে গেছে, তখন ওরা নিজেরা ধীরে ধীরে নিচে থিতিয়ে পড়বে এই ট্যাঙ্কের। ওকে, এই ট্যাঙ্কের নিচে যখন থিতিয়ে পড়বে তখন তাকে আমরা বলে থাকি অ্যাক্টিভেটেড স্ল্যাজ। প্রথমে যে আমরা পড়েছি লাস্ট স্টেপে কি পড়েছিলাম? প্রাইমারি স্ল্যাজ। এখানে পড়ছি আমরা অ্যাক্টিভেটেড স্ল্যাজ। ওকে, অ্যাক্টিভেটেড স্ল্যাজগুলো নিচে থিতিয়ে পড়লো, উপরে জলটা হয়ে গেল এবার সম্পূর্ণভাবে পরিষ্কার। এবার এটাকে আমি যদি খাদ্যের জন্য ইউজ না করি, তাহলে আমি ডাইরেক্ট নদীতে ছেড়ে দিতে পারি। নদীর জল তাহলে নোংরা হবে না। কিন্তু আমি যদি খাদ্যের জন্য ইউজ করি, তখন এই জলটাকে আমি কিন্তু টারশিয়ারি ট্রিটমেন্টের জন্য যাব, যেখানে আমরা কেমিক্যাল জিনিস ইউজ করব। তার আগে বায়োলজিক্যালি আরও কিছু জিনিস আছে যেগুলো আমি ক্লিয়ার করে দিই। সেটা কি না, এই ট্যাঙ্কটায় যেখানে অ্যাক্টিভেটেড স্ল্যাজ হচ্ছে, এই ট্যাঙ্কটার যে ব্যাকটেরিয়াগুলো নিচে জমা হয়েছে, এদেরকে আমি একটা অন্য ট্যাঙ্কে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ এখানে ছবি এঁকেছি। এবং আমরা জানি যে অ্যাক্টিভেটেড স্ল্যাজে কোন ধরনের ব্যাকটেরিয়া ছিল? এরা সবগুলো ছিল কিন্তু বায়ুজীবী, যাদেরকে ইংলিশে বলা হয়ে থাকে অ্যারোবিক। বায়ুজীবী অর্থাৎ অ্যারোবিক। এদেরকে একটা ট্যাঙ্কে নিয়ে এলাম। ট্যাঙ্কে নিয়ে আসার পর তাদেরকে আমি চাই যে তারা ধ্বংস হয়ে যাক, সেই জন্য আমি সেখানে দিয়ে দিই অ্যারোবিক ব্যাকটেরিয়া, অবায়ুজীবী ব্যাকটেরিয়া। এই যে লাল কালারের ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ডিনোট করতে চেয়েছি অবায়ুজীবী ব্যাকটেরিয়া, যারা অ্যানারোবিক হবে এবং অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এখন অ্যানারোবিক ব্যাকটেরিয়া যখন অ্যারোবিক ব্যাকটেরিয়া ধ্বংস করে, তখন বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন করতে থাকে। তাদেরকে আমরা একত্রে বলে থাকি বায়োগ্যাস। বায়োগ্যাসের কী কী কম্পোনেন্ট হয়? জেনারেলি মিথেন তৈরি হয়, CO2 তৈরি হয়, H2S হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। এই সমগ্রকে কি বলা হয়? বায়োগ্যাস। একটু পরে আমি বায়োগ্যাস পড়াবো। তো বুঝতে পারছো কীভাবে এটা কাজ করছে। এরপর টারশিয়ারি ট্রিটমেন্ট বা কেমিক্যাল। এখানে কি করা হয়? আমরা যদি কোনো জলকে মনে করি খাদ্য হিসেবে ইউজ করবো, যেমনভাবে কলকাতার মানুষদের জন্য গঙ্গার জলকে ইউজ করি আমরা খাদ্য হিসাবে, তখন কী হবে? কেমিক্যালি ওটাকে ট্রিটমেন্ট করে 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 খাদ্য উপযোগী বা জল পানের উপযোগী ওকে করে তোলা হয় এবং সেটাকে ইউজ করা হয়ে থাকে।
এবার তোমরা এই যে নিচে আমি নোটটা লিখেছি, এই নোটটা কিন্তু তোমরা পজ করে নিজেরা পড়ো এবং দেখো যে কোনো ডাউট আছে কিনা। যদি কিছু ডাউট থাকে কমেন্ট বক্সে জানাও, এটা নিয়ে আমি আরও ডিটেলসে একদম ভালোভাবে বোর্ডে বোঝাবো। তখন আশা করছি এরপর আর কোনো ডাউট থাকবে না যদি ভালো করে মনোযোগ দিয়ে বুঝে থাকো। এটা তোমরা স্ক্রিনটা পজ করো, এখনই পড়ে নাও, এখনই পড়ে তারপরে আমরা নেক্সট টপিকে যাই। সেটা হলো বায়োগ্যাস। কিছুক্ষণ আগেই বললাম যে বায়োগ্যাস তৈরিতে প্রধান উপাদান কী থাকে, মিথেন, CO2 এবং হাইড্রোজেন সালফাইড। তার সঙ্গে কী থাকে, কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাসও থাকে, হাইড্রোজেন গ্যাসও থাকে। তাহলে প্রধান কি, মিথেন, CO2, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তো এর মধ্যে মিথেনের পার্সেন্টেজ থাকে 50 থেকে 70%, CO2 থাকে 30 থেকে 40%, এবং হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন বা হাইড্রোজেন এগুলো খুব মাইনর কোয়ান্টিটি থাকে। কীভাবে বায়োগ্যাস তৈরি হয়, এখানে এই ছকটা আমি 7টা বইয়ে তুলে ধরেছি। তোমাদের যদি মনে হয় পড়ার, তোমরা এখান থেকে পড়তে পারো। যে জিনিসটা আগে লিখেছি ওটাই এখানে আছে, আর কিছু নয়। এই নিচের ছকটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়তে পারো। একটুখানি বলে দিই, প্রথমে জটিল কোনো বজ্র পদার্থ আছে, ধরো আমি মারা গেছি বা মানুষ কেউ মারা গেছে, কোনো একটা গাছ মারা গেছে, তখন সে জটিল পদার্থ তাকে বিয়োজক দ্বারা ব্যাকটেরিয়ারা কী করে, ছোটো 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 আকারে ভেঙে সরল তৈরি করে। এবার সরল কি তৈরি করবে, আমাদের বডি যা দিয়ে তৈরি, আমাদের বডি তৈরি শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো বার করবে। তাহলে শর্করা, প্রোটিন, ফ্যাট বা লিপিড। এরপর এই জিনিসগুলো সন্ধানকারী ব্যাকটেরিয়া এরা কিন্তু ভাঙতে থাকবে, ভেঙে কি তৈরি করবে, আরও সরল যৌগ, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করার পর অ্যাসিড উৎপাদনকারী বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করবে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি করবে, অ্যাসিডিক অ্যাসিড বা বিভিন্ন ধরনের অ্যাসিড। এর উপর মিথোজেনিক ব্যাকটেরিয়া কাজ করবে এবং মেনলি মিথেন তৈরি করবে, CH4। এতটা পর্যন্ত বুঝতে কোনো আশা করি তোমাদের অসুবিধা নেই। এরপর ছোট্ট একটু বাকি আছে, সেটা হলো বায়ো কন্ট্রোল এজেন্ট। আমরা প্রথম বুঝবো বায়ো কন্ট্রোল শব্দের অর্থ কী। দুটো আকারে ভেঙে নিই, বায়ো এবং কন্ট্রোল। কন্ট্রোল করবো কোনো একটা জিনিসকে, কিন্তু কার দ্বারা, বায়ো অর্থাৎ জীব দ্বারা। জীব দ্বারা যদি আমি কোনো জিনিসকে কন্ট্রোল করি তখন দেখবো বায়ো কন্ট্রোল এজেন্ট। এখন এখানে যে টপিক আমরা পড়ছি, এখানে কন্ট্রোল করা হয় কোনো অপর জীবকে। তাহলে কি মানে দাঁড়ালো টোটাল বায়ো কন্ট্রোল এজেন্টে, কোনো জীব দ্বারা যদি অপর কোনো জীবকে আমি কন্ট্রোল করি, তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমি যদি ব্যাহত করি, বা তার কোনো ক্ষতি সাধনের যে ইচ্ছা সেটাকে যদি আমি ব্যাহত করি, তখন তাকে বলো বায়ো কন্ট্রোল এজেন্ট। সংজ্ঞাটা পড়েই নাও। একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিই। সেটা হলো ধরো বিটি টক্সিন। আমরা জানি বিটি টক্সিন একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, তার নাম হলো ব্যাসিলাস থুরিনজেনেসিস। এখন এই ব্যাসিলাস থুরিনজেনেসিস কী হয়, যদি পতঙ্গ ব্যাসিলাস থুরিনজেনেসিসকে খেয়ে নেয়, তখন ব্যাসিলাস থুরিনজেনেসিস বিটি টক্সিন রিলিজ করে। এই বিটি টক্সিন পতঙ্গের মধ্যে গিয়ে তার খাদ্যনালীকে ফুটো করে দেয় এবং পতঙ্গটা মারা যায়। এখন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের পতঙ্গ গিয়ে খায় এবং আমাদের শস্যের ক্ষতি করে। তাই আমরা কি করেছি না, যাতে ওই উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে, সেই জন্য আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ওই উদ্ভিদের মধ্যে বিটি টক্সিন, যে জিনটার দ্বারা বিটি টক্সিন তৈরি হয়, সেই জিনটার নাম হলো ক্রাইজিন, তাকে উদ্ভিদের মধ্যে প্রবেশ করে দিয়েছি। এখন উদ্ভিদের মধ্যে যেহেতু ক্রাইজিন আছে, সুতরাং উদ্ভিদের প্রত্যেকটা অঙ্গে বা কোষে কিন্তু বিটি টক্সিন উৎপন্ন হয়। এবার কোনো পতঙ্গে এসে ধরলাম ওই উদ্ভিদটার কোনো একটা অংশ ভক্ষণ করলো, তাহলে কি হবে, ওই পতঙ্গটার মধ্যে কিন্তু বিটি টক্সিনটা সম্পূর্ণভাবে চলে গেল। বিটি টক্সিনটা যখন সম্পূর্ণভাবে ওই উদ্ভিদটার মধ্যে বা ওই পতঙ্গর মধ্যে চলে গেল, তখন ওই পতঙ্গটার কি হয়ে যাবে না, মৃত্যু ঘটবে। এটা এখানে লেখা আছে। ব্যাকটেরিয়া প্লাজমেটে উপস্থিত ক্রাইজিন থেকে বিষাক্ত অন্তঃকোষীয় বিটি টক্সিন উৎপন্ন হয়। একে বলা হয় থাকে ক্রাইপ্রোটিন বা ক্রিস্টাল প্রোটিন। এই টক্সিন পতঙ্গ বা লার্ভার খাদ্যনালীতে প্রবেশ করে এবং অন্ত্রের ছিদ্র সৃষ্টি করে। অন্ত্র ছিদ্র করে দিলে কী হয়ে যাবে, তার মৃত্যু ঘটবে। এটা বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইউজ করা হয়। কালকে অলরেডি বায়োটেকনোলজির আমি চ্যাপ্টার দিয়েছি, বা আগের লেকচারটাই তোমরা ফলো করলে দেখতে পাবে। সেখানে গিয়ে কিন্তু বায়োটেকনোলজির লেকচারটা ভালো করে একটু দেখে নিও। তারপরে এই বিভিন্ন ধরনের জিনিসপত্র বিটি টক্সিন ছাড়া ইউজ করা হয়ে থাকে, এগুলো তোমরা একটুখানি পড়ে নিও। ওকে, তা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। একইভাবে যেমন বায়ো কন্ট্রোল পড়েছি, এখানেও ফার্টিলাইজার পড়বো। বায়ো ফার্টিলাইজার, ফার্টিলাইজার মানে কি, এমন কোনো জিনিস যা মৃত্তিকার গুণগত মান বৃদ্ধি করে, যার ফলে উদ্ভিদ লাভবান হয়। বায়ো ফার্টিলাইজার মানে কি, এমন কিছু জীবজ জিনিস যেটা ব্যবহার করলে মৃত্তিকার গুণগত মান বৃদ্ধি হবে, তাকে বলবো বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার বিভিন্ন ধরনের হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, বিভিন্ন ধরনের সিম্ব জাতীয় উদ্ভিদ হতে পারে, সবাই কিন্তু বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে। এটা সংজ্ঞা কি, যে সক্রিয় জীবগোষ্ঠী বা অণুজীব যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক মিশ্রিতভাবে জমির মাটিতে গিয়ে শস্যবতী গাছকে পুষ্টি যোগায়, তাদের বৃদ্ধিকে উদ্বুদ্ধ করে, তাকেই বলা হয় জীবজ সার বা বায়ো ফার্টিলাইজার। বোঝা গেছে, জীবজ কোনো জিনিস যদি মৃত্তিকার গুণগত মান বৃদ্ধি করে, যা উদ্ভিদের পুষ্টি প্রদান বা বৃদ্ধিতে সহায়তা হবে, তাকে বলা হবে বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার শ্রেণীবিভাগ এখানে একটা আমি করে রেখেছি, সেটা হলো ব্যাকটেরিয়াল শ্রেণীবিভাগ, তারপর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ এবং ছত্রাকের শ্রেণীবিভাগ। ব্যাকটেরিয়ার দুটো প্রকারভেদ আছে, একটি হলো বায়োজীবী আর একটা হলো অবায়োজীবী। বায়োজীবীর উদাহরণ অ্যাজোটোব্যাক্টর এবং ক্লেবসিল্লা। অবায়োজীবী যাকে বলা হয় অ্যানারোবিক, এর উদাহরণ হলো ক্লস্ট্রিডিয়াম এবং রোডোস্পাইরিলাম। আর সায়ানো ব্যাকটেরিয়ার কী উদাহরণ আছে, অ্যানাবিনা, নস্টক, ক্যালোথ্রিক্স। এবং ছত্রাক
ছত্রাকটা এখানে খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে 2 নম্বরে কোশ্চেন দেওয়া হয়। ছত্রাক উন্নত উদ্ভিদের মূলের সঙ্গে এক প্রকার বিশেষ সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় থাকে মাইকোরাইজা। কোশ্চেন যদি করে মাইকোরাইজা কি, মাইকোরাইজা হলো ছত্রাকের সঙ্গে উন্নত উদ্ভিদের মূলের যে সম্পর্ক তাকেই বলা হয়ে থাকে মাইকোরাইজা। মাইকোরাইজা 3 ধরনের হয়। উদ্ভিদের মূলের বাইরে অবস্থান করে মাইকোরাইজা করতে পারে, উদ্ভিদের মূলের ভিতরে প্রবেশ করতে পারে, অথবা দুটোর ইন্টারমিডিয়েট হতে পারে। তাহলে প্রথমে কি বহি মাইকোরাইজা, অন্তমাইকোরাইজা, বহি এবং অন্তমাইকোরাইজা দুটোই। এবার উদাহরণ কি কি আছে? বহি মাইকোরাইজা হলো বোলেটাস, এবং অন্তমাইকোরাইজা হলো গ্লোমাস, এবং বহি মাইকোরাইজা হলো এন্ডোগন। আমি উদাহরণগুলো এই জন্যই লিখে রেখেছি কারণ এটা এমসিকিউ দেওয়ার প্রবাবিলিটি কিন্তু খুব বেশি আছে। সুতরাং এখান থেকে কয়েকটা জিনিস এমসিকিউ দিয়ে থাকে, তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে অবশ্যই যেও, নাহলে গেস করে অ্যান্সার দেওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। তারপরে এই জীবজ সারের উপকারিতা কি? উচ্চ ফলনশীলতা বৃদ্ধি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। আজকের জন্য লেকচার এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদের ভিডিওগুলো তোমাদের জন্য এত কষ্ট করে দেওয়া হয়েছে, আমি চাই যে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে বেনিফিটেড হয়, যেমনভাবে তোমরা উপকৃত হচ্ছে। এতটা পর্যন্তই। কিছু ডাউট থাকলে, কোনো প্রবলেম কিছু মনে হলে ভিডিওর মধ্যে কমেন্ট সেকশনে জানাও অবশ্যই। থ্যাংক ইউ অল।